বং ভুতুরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের নিবেদন লেখক শঙ্খ চক্রবর্তীর কলমে বেওয়ারিশে শ্মশান। লেখক শঙ্খ চক্রবর্তীর জন্ম ৮০-র দশকের ১২ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কল্যাণী শহরে। বর্তমানে উনি পেশাগত দিক থেকে এডুকেটর এবং পাশাপাশি দিক দিয়ে অথর। গল্পের মধ্যে দিয়ে উনি গ্রাম বাংলার ভয়াবহ কিছু মুহূর্ত তুলে দিয়েছেন, যা আপনারা শুনলে ভাবতে বাধ্য হবেন যে এতটা ভয় কিভাবে তৈরি হতে পারে। গল্পের সূত্রধর আমি নির্মাল্য এবং অন্যান্য চরিত্রে রয়েছে এখন গল্প ইউটিউব চ্যানেলের সুমন, অব্যক্ত অডিও স্টোরি ইউটিউব চ্যানেলের রমাকান্ত, রাজদেবী প্রোডাকশন ইউটিউব চ্যানেলের রাজপ্রতাপ। এছাড়াও বিভিন্ন চরিত্রায়নে রয়েছে তনিমা, সায়ন্তী, শ্রাবস্তী, নম্রতা এবং প্রীতম। পোস্টার ডিজাইনে আমরা পাশে পেয়েছি শুভদীপকে এবং এডিটিংয়ে আমরা পাশে পেয়েছি ইন্দ্রনীলকে। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প বেওয়ারিশে শ্মশান। সেদিন দুপুর ২টো নাগাদ খবরটা পেল দীপ যে তার উমা কাকিমা নাকি মারা গিয়েছেন। দীপদের বাবারা ৪ ভাই, তার মধ্যে দীপের বাবা স্বপনবাবু থাকেন পরিবার নিয়ে কলকাতায়। তিনি সবার মধ্যে বড়। মেজো আর সেজো ২ কাকার মধ্যে একজন থাকেন মুম্বাই আর অপরজন থাকেন কানাডাতে। একমাত্র নিঃসন্তান ছোট কাকা সুজয়বাবুই স্ত্রী উমাকে নিয়ে চলে গিয়েছিলেন বেথুয়া ডহরির ভেতরে এক গ্রামে, কারণ সুজয়বাবুর বিয়ের মাস ৬ পরেই তার চাকরিটা চলে যায়। আসলে লক আউট হয়ে গিয়েছিল তার কোম্পানিতে। আর ওদিকে ওনার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে দেখবার কেউ ছিল না, কারণ উমা ছিলেন একমাত্র মেয়ে। তার ছোট ভাই মাত্র ১২ বছর বয়সে মারা গিয়েছিলেন। সেই কারণে চাকরি চলে যাওয়ার পর কিছুদিন এদিকে ওদিকে চাকরির চেষ্টা করে না পেয়ে আর অপেক্ষা করেননি সুজয়বাবু। শ্বশুরের ব্যবসা দেখবেন এই সিদ্ধান্ত নিয়ে স্ত্রীকে নিয়ে পাকাপাকিভাবে চলে গিয়েছিলেন বেথুয়া ডহরিতে। সেই উমা কাকিমার মৃত্যুর খবর এলো হঠাৎ সেদিন দুপুর ২টোয়। অসুস্থ ছিল বেশ কিছুদিন ধরে, সুগার ছিল খুব। ভালো চিকিৎসার অভাবে কিডনিও খারাপ হয়ে গিয়েছিল, তাই ওনার মৃত্যু কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো নিঃসন্তান ছোট কাকা মৃতদেহ আগলে বাড়িতে একা। শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন আজ বহুদিন, তিনি নিজেও বৃদ্ধ হয়েছেন। এখন দীপ ছাড়া উমা কাকিমার শেষকৃত্য সম্পন্ন করার লোক আর কেউ নেই। কাকিমা মারা গিয়েছেন সকাল ৬টায়। দীপ যখন খবরটা পায় তখন প্রায় বেলা ২টো। দীপ ছিল অফিসে। সবকিছু ঠিকঠাক করে যখন অফিস থেকে বেরোলো তখন প্রায় বেলা ৩টে। অফিস থেকে বেরোনোর সময় বন্ধু সুকান্তকে একটা ফোন করলো দীপ, ওর সাথে যাওয়ার জন্য। সুকান্ত তো এক কথায় রাজি, খালি বলল, তুই এগো, আমি পরে ট্রেন ধরে আসছি। শিয়ালদা থেকে ট্রেন বেথুয়া ডহরি পৌঁছতে প্রায় সন্ধ্যে ৭টা বেজে গেল। স্টেশনে নেমে আরও প্রায় ১.৫-২ মাইল পাটুলি গ্রাম। এখানে এর আগে কখনো আসেনি দীপ। যা যোগাযোগ রাখার ছোট কাকু আর উমা কাকিমাই রাখতেন মাঝে মাঝে কলকাতায় গিয়ে। সেই কারণে এই অঞ্চলে দীপের আসা এই প্রথম। টোটো করে ছোট কাকার বাড়িতে গিয়ে যখন দীপ পৌঁছলো তখন বাজে প্রায় সন্ধ্যে ৭:৩০। একেবারে অজ গ্রাম বললেই চলে।
চারিদিকে এর মধ্যেই নিঝুম অন্ধকার। টোটো চালক জানালো লোডশেডিং আজ সকাল থেকে। গ্রামটা যেন এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। যাওয়ার পথে টিমটিমের লম্ফ জ্বালা, ছোটখাটো দোকান ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ল না। কাকার বাড়িতে যখন পৌঁছল দীপ, তখন বৃদ্ধ মানুষটি মৃতদেহ আগলে উঠোনে বসেছিলেন। তার সামনে বসেছিলেন দুজন ভদ্রমহিলা। দীপ বুঝতে পারল তারা আশেপাশের বাড়ি থেকেই এসেছেন। উঠোনের দুদিকে শুধু দুটো লম্ফ জ্বলছে। তার আলোতেই বৃদ্ধ মানুষটি প্রথমে দীপকে চিনতে পারেননি। ওকে দেখে জিজ্ঞাসা করলেন, দীপ পরিচয় দিতে বললেন, ও, অনেক দেরি করে এলি দীপ। আজ প্রথমবার এখানে এলি। দেখ, যে তোকে আদর করে বসিয়ে যত্ন করে খাওয়াতো, সেই সেই আজ নেই রে। বৃদ্ধের কণ্ঠস্বর যেন হাহাকার করে উঠল। তাকে সান্ত্বনা দিতে দীপ বলল, আহা, তুমি একটু শান্ত হও ছোট কাকা। আমি যখন এসে পড়েছি তখন আমার ওপর ছেড়ে দাও। আগে দেখি কাকিমার শেষ কাজগুলো কত তাড়াতাড়ি করা যায়। ও দীপ, তোর কাকিমার ডেথ সার্টিফিকেটটা কিন্তু নেওয়া হয়নি। কোনো ডাক্তার পাইনি যে। অনেক খুঁজে ঘণ্টাখানেক পর একজন হোমিওপ্যাথি ডাক্তারকে নিয়ে ফিরল দীপ। কাকিমা অনেক দিন ধরেই ভুগছিলেন। আসলে সুগারের জন্য অনেক রকম সমস্যাও দেখা দিয়েছিল। দেখা গেল ডাক্তারবাবু সেই বিষয়ে অবগত আছেন। মোটামুটিভাবে মৃতদেহ দেখে একটা ডেথ সার্টিফিকেট চট করে লিখে দিয়ে বললেন, উনি মারা গিয়েছেন সেই সকালে। অনেকক্ষণের মরা, বরফ দেওয়া নেই। তাড়াতাড়ি আজ রাতেই পুড়িয়ে দিন, না হলে কিন্তু গন্ধ বেরোবে। কিন্তু গোল বাঁধল এরপর। তখনই বেজে গিয়েছিল রাত 9টা। পাটুলিতে সেটা অনেকটা রাত। এমন কোনো লোক পাওয়া গেল না যে মরা পোড়াতে শ্মশানে যাবে। তার উপরে সেদিন ছিল ঘোর অমাবস্যা। সাধ্য সাধনা করেও কাউকে রাজি করানো গেল না। সব থেকে বড় বিপদ, মূল শ্মশান পাটুলি গ্রাম থেকে অনেকটা দূরে। এত রাতে সেখানে যাবেটাই বা কে? ওদিকে দ্বীপ পুরো একা। সুকান্ত এখনো এসে পৌঁছয়নি। ফোনেও বলছে পরিষেবার সীমার বাইরে। কলকাতা শহরের ছেলে দ্বীপ। কোনো অজপাড়া গায়ে নিছক একা এসে এমন বিপদে সে কখনো আগে পড়েনি। মাঝখানে মা দুবার ফোন করেছিলেন। এখানকার অবস্থা শুনে দ্বীপকে দুম করে একা একা এখানে পাঠানোর জন্য আফসোসও করলেন। কিন্তু দ্বীপের সমস্যা তাতে একটুও কমল না। অবশেষে দ্বীপকে একটা পরামর্শ দিলেন ওই হোমিওপ্যাথি ডাক্তারবাবু। এতক্ষণ দ্বীপের সঙ্গেই ছিলেন। বললেন, আপনি একটা কাজ করতে পারেন। এখান থেকে 2 মাইল দূরে আরও গ্রামের ভেতরে একটা শ্মশান আছে। সেখানে বেওয়ারিশ মরা পোড়ানো হয়। সেখানে গিয়ে পোড়াতে পারেন, তবে সাবধান, জায়গাটা কিন্তু ভালো নয়। অনেক বদনাম আছে। আর ওখানে কোনো বার্নিং ঘাট সার্টিফিকেট পাবেন না, কারণ অফিস বলতে কিছুই নেই। কোনো ডোমও নেই, কিন্তু যা করা নিজেদেরই করে নিতে হয়। বলে চলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ থমকে গিয়ে বিড়বিড় করে বললেন, কিন্তু আজ আবার অমাবস্যা, তার উপরে আপনি একা। আপনি মরা নিয়ে অতদূর যাবেন কি করে? দ্বীপ চুপচাপ হয়ে গিয়েছিল। এবার অধৈর্য হয়ে গেল। মুশকিল হলো তো। তাহলে এখন কি করব ডাক্তারবাবু? এমন সময় দূর থেকে একটা ভ্যান রিক্সা চালিয়ে একজন ভ্যান রিক্সা চালককে আসতে দেখা গেল। দ্বীপের মাথায় হঠাৎ কি একটা খেলে গেল। হাত দেখিয়ে দাঁড় করালো লোকটাকে। লোকটাকে সব বুঝিয়ে বলতে দ্বীপের সঙ্গে মরা নিয়ে শ্মশানে যেতে রাজি হয়ে গেল লোকটা। যদিও টাকা চাইলো অনেক। ডাক্তারবাবু দাঁড়িয়ে সব দেখছিলেন। এবার বললেন,
ওখানে গিয়ে কিন্তু ভয় পাবেন না, কারণ জায়গাটা নির্জন, তার উপরে চারপাশে জঙ্গল। আশেপাশে কোনো জনবসতি দূরে থাক, আনুষাঙ্গিক জিনিসপত্র কেনার দোকানপাটও পাবেন না। আর একটা ঘটনা ওখানে গিয়ে দেখতে পাবেন, অনেক নিভে যাওয়া চিতার আতপোড়া মরা। ওখানে যারা পড়ে তারা তো সকলেই দুর্ভাগা। তাদের সঙ্গের লোকজন অনেক সময় তাদের ভালো করে না পুড়িয়েই চলে যায়। ওগুলো দেখে ভয় বা ঘেন্না পাবেন না। এই কথা বলে ডাক্তারবাবু হন হন করে চলে গেল। ভ্যানওয়ালাকে নিয়ে ছোট কাকার বাড়িতে চলে এলো দীপ। বৃদ্ধ কিন্তু যেই শুনলেন তখনই দীপকে বারণ করলেন। আমি শুধু এইভাবে ভ্যানওয়ালার ওপর ভরসা করে তোকে যেতে দিতে পারি না, কারণ আজ একই অমাবস্যা, আর তার উপরে একটু আগে পুরোহিত মশাই এসেছিলেন। উনি বললেন এই উমা নাকি ত্রিপাদ দোষ পেয়েছে। তাছাড়া ওই শ্মশানটার অনেক বদনামও আছে, বুঝলি। আজকে ছেড়ে দে বলছি, শোন, আজকে ছেড়ে দে, কাল খুব ভোরে কোনো একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু দীপকে কাল কলকাতায় ফিরতেই হবে। তার ইচ্ছা আজকেই যা হবার হয়ে যাক। সে কিছুতেই সুজয়বাবুর কথায় রাজি হলো না। ভ্যানওয়ালা ছেলেটার নাম বাপি। ছেলেটা খুব ভালো। উমাদেবীর মৃতদেহ ভ্যানে তোলার থেকে শুরু করে কি কি শ্মশানে লাগবে সবকিছু তথ্য দিয়ে খুব সাহায্য করলো দীপকে। সবকিছু গুছিয়ে মৃতদেহ ভ্যানে তুলে ওরা যখন রওনা হলো তখন রাত প্রায় 10টা, অমাবস্যার রাত। তাই পথে ঘাটে আলো নেই। রাস্তার হালও যে খুব ভালো তেমনটা নয়। কাকার বাড়ি থেকে একটা লণ্ঠন জ্বালিয়ে এনেছিল দীপ। তার আলোতে ভরসা করেই পথ চলতে হচ্ছিল। কাকিমার মরার গা থেকে কেমন একটা আঁশটে গন্ধ বেরোচ্ছিল। সেই গন্ধ নাকে গিয়ে গা গুলিয়ে দিচ্ছিল দীপের। কিছু দূর যাওয়ার পর একটা ছেলে হাতে দেখিয়ে ভ্যানটাকে থামালো। বাপি ছেলেটাকে দেখে ভ্যান থামিয়ে দিয়েছিল। দাদা, ও দাদা, সঙ্গে তো মরা দেখছি, তা কি শ্মশানে যাচ্ছেন? ছেলেটা উঠে পড়ল ভ্যানে। হ্যাঁ, আমরা শ্মশানেই যাচ্ছি। কিন্তু আপনি কি শ্মশানে যাবেন নাকি? হ্যাঁ দাদা, ওদিকেই যাব। ডায়াবেটিস রোগীর মরা, তার উপরে নানা ধরনের রোগে আক্রান্ত। উমাদেবীর শরীর শুকিয়ে ছোট্ট হয়ে গিয়েছিল, তাই ছেলেটার বসার কোনো অসুবিধা হলো না। ছেলেটা উঠে বসার পর বাপি চালানোর গতি যেন বাড়িয়ে দিয়েছিল। এমনিতেই মোটর লাগানো ভ্যান, সেটা চলছিল যেন হাওয়ার গতিতে। তবুও পথ যেন আর ফুরোয় না। একঘেয়েমি কাটাতে দীপ ছেলেটার সাথে কথা বলতে শুরু করলো। তো দাদা, আপনার নামটা তো জানা হলো না। আগে আমার নাম হলো গিয়ে খেমো। আমাকে এখানে সবাই ওই নামেই চেনে। আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা আচ্ছা, আমার নাম দীপ। তা আপনি ওদিকে যাচ্ছেন কি মনে করে? ভালো কথাই জিজ্ঞেস করেছেন। আসলে আমার এক বন্ধু খুন হয়েছিল গতকাল, পলিটিক্যাল মার্ডার আর কি। তাই ওর পোস্টমর্টেমও হয়নি, আর কোনো কেসও হয়নি। সৎকারের জন্য ঠাঁই হয়েছিল এই শ্মশানে, কিন্তু যারা পোড়াতে নিয়ে গেছিল তারা ওর দেহটা ওখানেই ফেলে রেখে পালিয়েছে। আমিও শ্মশান যাত্রীদের সঙ্গে গিয়েছিলাম। সবাই হঠাৎ করে চলে আসায় আমিও চলে আসি, কিন্তু মনে হলো সে সৎকারটা হবে না দেহটার। এইটা কিরকম বলুন দেখি। এই ভাবতে ভাবতেই দেখলাম আপনারাও ওদিকে যাচ্ছেন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ফিরে যাই ওখানে, যদি কাজটা সেরে আসতে পারি। বুঝতেই পারছে। কথা বলতে বলতেই
হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে চমকে উঠল দীপ। খেমো গাড়ি থেকে নেমে পড়ল। নামুন, শ্মশান তো এসে গেছে। শ্মশানের পরিস্থিতি দেখে শিউরে উঠল দীপ। চারিদিকে নিশ্ছিদ্র কালো অন্ধকার, আশেপাশে ঘন জঙ্গল। ঠিক তার মাঝখানে মাঠের মতো কিছু একটা জমি আছে নদীর ধারে। এই হলো শ্মশান। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ওরা তিনজন ছাড়া জনমানুষের চিহ্ন মাত্র নেই। তিনজন মিলে ধরাধরি করে উমাদেবীর মরা নামাতে কোনো বেগ পেতে হলো না। এরপর এলো চিতা জ্বালানোর প্রশ্ন। দীপ আগাগোড়া মরা ছুঁয়ে এসেছে, তাই ওকে মৃতদেহর কাছে বসিয়ে রেখে বাপি আর খেমো গেল জঙ্গলের ভিতর কাঠের ব্যবস্থা করতে। চলে যাওয়ার আগে খেমো দীপকে একটু দূরে রাখা সাদা কাপড় দিয়ে ঢাকা একটা মৃতদেহ দেখাল। ওই যে, ওই তো আমার বন্ধুর মৃতদেহ। এছাড়াও আরো একটু দূরে একটা চিতায় যে আর একটা মৃতদেহ রয়েছে সেটা দীপ আগেই দেখেছিল। খেমো আর বাপি যাওয়ার আগে দীপকে বারবার বলে গেল, যাই ঘটুক দীপ যেন ভয় না পায়। এখানে ভয় পেলে বিপদ আছে। ওরা চলে যাওয়ার পর নিঃশব্দ দীপকে আরো চেপে ধরল। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়াচ্ছে অন্ধকার। একমাত্র লণ্ঠনটাও ওরা নিয়ে গিয়েছে। তার উপরে আজ ঘোর অমাবস্যা। চারিদিকে কোথাও যেন প্রাণের অস্তিত্ব নেই। হঠাৎ চারপাশের নৈশব্দ খান খান করে জঙ্গলের ভেতর থেকে একটা বিকট হাড়হিম করা চিৎকার শোনা গেল। একটা নয়, অনেকগুলো স্বর একসাথে। কারা যেন সমস্যারে আর্ত চিৎকার করছে। জল, জল, আগুন দাও, মুক্তি, মুক্তি দাও। এই চিৎকার শুনে দীপের বুক হিম হয়ে এলো, কিন্তু ভয় পাওয়া আজ মানা। তাই দীপ সাহস করে বসে রইল, কিন্তু চিৎকার কিছুতেই থামে না। দীপ ভাবলো উঠে গিয়ে একবার জঙ্গলের ভিতরে ঢুকে দেখে আসবে ব্যাপারটা। এমন সময় কাছাকাছি কেউ বলে উঠল, দাদা, ও দাদা, আমার মুখে আগুন না দিয়ে যাবেন না। দাদা, ও দাদা, কোথায় পালাচ্ছেন? চমকে উঠে ঘুরে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল দীপ। খেমোর বন্ধুর মরাটা খাটের ওপর উঠে বসেছে, মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা। এবার মুখ থেকে সাদা কাপড়টা সরিয়ে নিল মরাটা। দীপ হতবাক হয়ে দেখল ওটা আর কেউ না, খেমো। চিৎকার করতে গিয়েও থেমে গেল দীপ। আজ তার ভয় পাওয়া মানা। এমন সময় বাপি চলে এলো। দীপ বলল, বাপি, খেমো মানুষ না, ও একটা মরা। তাই বুঝি? আর ওই ওপাশে রাত পোড়া মরাটা? দীপ সভয়ে দেখল উপাসের আধ পোড়া মরাটাও দ্বীপের দিকে এগিয়ে আসছে। এবার আর তো চিৎকার করে উঠল দীপ, কারণ ওই মরাটা আর কারণ না, বাপির। দীপ বুঝতে পারল তার সামনে এখন ভয়ানক বিপদ। আর এখানে নয়,
দীপ ছুটে পালাতে যাবে এমন সময় উমা কাকিমা উঠে একটা হাত দিয়ে দীপের একটা হাত চেপে ধরলেন। উফ, কি কনকনে ঠান্ডা সেই হাত। চলে যাচ্ছিস কোথায় দীপ? তুইও আমাদের দলে চলে আয়। কিরকম একটা অদ্ভুত বিকট দৃষ্টি দিয়ে উনি দীপের দিকে তাকিয়েছিলেন। মুখে কেমন একটা বিকট হাসি আর চোখের তারা দুটো স্থির। দীপের হঠাৎ মনে হলো এ তো উমা কাকিমা নয়, এ যে অন্য কেউ। দীপের দেওয়া ঠিকানা ধরে খুঁজে খুঁজে সুকান্ত যখন সুজয় বাবুর বাড়িতে পৌঁছল তখন রাত প্রায় 11:30। বৃদ্ধ বাড়িতে একাই ছিলেন। তার কাছ থেকে শ্মশানের রাস্তা জেনে সাথে সাথে যে টোটো স্টেশন থেকে ধরেছিল তাকে নিয়ে শ্মশানের পথে রওনা হলো সুকান্ত। শ্মশান ওখান থেকে অনেকটা দূরে। ওই রাতে ওই অন্ধকারে টোটোওয়ালা পুরো রাস্তা যেতে রাজি হলো না। মাঝ রাস্তায় এক জায়গায় সুকান্তকে নামিয়ে দিয়ে টাকা পয়সা বুঝে নিয়ে সে ফিরে গেল তার বাড়ি। ওই ঘন অন্ধকারে জঙ্গলাকীর্ণ পথে কিভাবে শ্মশানের দিকে এগোবে টোটো থেকে নেমে তাই ভাবছিল সুকান্ত। এমন সময় দূর থেকে একটা ভ্যান রিক্সা আসতে দেখা গেল। ভ্যান চালক সুকান্তর সামনে এসে গাড়ি থামিয়ে দিল। কোথায় যাবেন বাবু? শ্মশানে যাব। যাবে? আরে চলুন না, মরা নিয়ে তো আমিও ওইখানেই যাচ্ছি। সুকান্ত দেখল ভ্যানে একটা মরা রয়েছে। সাহসী ছেলে সুকান্ত। সে এক কথায় রাজি হয়ে মরাটার পাশেই উঠে বসল। কিছু দূর যেতেই অন্ধকার রাস্তায় একটা লোক হাত দেখিয়ে ভ্যান থামাল। ভ্যান চালক ভ্যান থামাতেই টর্চ জ্বালালো সুকান্ত। লোকটা আর কেউ নয়, এ তো দীপ। দীপকে দেখে সুকান্তর মনে হলো এই কয়েক ঘন্টাতেই দীপের চেহারা যেন অর্ধেক হয়ে এসেছে। কি রে, কি ব্যাপার? তুই এখানে? আরে তোর জন্যই দাঁড়িয়ে আছি। ওদিকে কোনো কাজ হয়নি, যা তা অবস্থা। চল গিয়ে কাজগুলো সেরে ফেলতে হবে। দীপ উঠে বসতেই ভ্যান যেন হাওয়ার বেগে ছুটে চলল। হাওয়ার তুড়ে মরার মুখের কাপড়টা কেঁপে কেঁপে উঠছে। চারপাশের গাছপালাগুলো যেন কোনো অশুভ বাজনার তালে প্রবল বেগে নাচতে লাগলো। তাদের দোলায় হাওয়া এমন বিকট হা হা স্বরে বইতে লাগলো যে মনে হতে লাগলো মাটির নিচের থেকে সমস্ত অশুভ আত্মার দল যেন অট্টহাসি হাসছে। এমন সময় আশেপাশের জঙ্গলের ভেতর থেকে সমস্বরে আর্ত চিৎকার ভেসে এলো। আগুন দাও, মুক্তি, মুক্তি দাও। দীপ ভ্যানওয়ালাকে বলল, বাপি আরো জোরে, আর সময় নেই। সুকান্ত ভয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে জড়সড় হয়ে বসে রইল। হঠাৎ প্রবল হাওয়া মরার মুখের চাদরটা উড়িয়ে দিল। মরার মুখের জায়গায় দীপের মুখটা দেখতে পেয়ে আর্ত চিৎকার করে উঠল সুকান্ত। দীপ আর বাপি তখন হা হা করে হাসছে। ঠিকই ধরেছেন, দীপ আর সুকান্ত আর সেদিন ঘরে ফেরেনি।
ওদিকে দ্বীপের ফেরার চিন্তায় বিভোর আর একজন, প্রচন্ড সুন্দরী ও ব্যক্তিত্বময়ী, বয়স 35 মতো হবে। রাতের কালো আকাশে তখন মিটিমিটি তারা দেখা দিয়েছে। অদিতি একটা চেয়ারে বসে সামনের টেবিলে তার কুনুই দুটো রেখে গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন। নাইট ল্যাম্পের আলোটা তার মুখে এসে পড়েছে। কোকড়ানো চুলের ঢল তার দু কাঁধ বেয়ে নেমে এসেছে। সমগ্র পরিবেশ তাকে অপরূপা করে তুলেছে। কি ব্যাপার হলো কে জানে, যাওয়ার পর থেকে একটা খবর নেই। আশ্চর্য মানুষ, আমার যেন চিন্তা হয় না। বলা নেই কওয়া নেই, একটা ফোন পেয়ে অমনি বেরিয়ে গেল। আমাকেও সঙ্গে যাওয়ার সুযোগ দিল না। এদিকে মোবাইল সুইচ অফ করে রেখেছে, চার্জার নিয়ে যায়নি। কি করছে কে জানে। এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা বিজাতীয় চিৎকার ভেসে এলো। এটা কি চিৎকার নাকি কোনো আর্তনাদ? অদিতি চমকে টেবিল থেকে উঠে পড়ল। সুরমা, সুরমা, উফ, কোথায় গেল সুরমা? কোথায় গেলেই? অদিতি দরজা খুলল, আর ঠিক সেই সময় হঠাৎ তার সামনে এক নারী মূর্তির আবির্ভাব হলো। চোখের তারা দুটো স্থির, মুখে নিষ্ঠুর হাসি, কপালে বড় সিঁদুরের টিপ, মাথার একরাশ খোলা চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। কে তুমি? তুমি সুরমা নও? তুমি সুরমা নও? আমার বাড়ির মধ্যে কি করে এলে? হঠাৎ অদিতির ফোন বেজে উঠল। ওই মহিলাকে আর দেখা গেল না। অদিতি ঘোড় কাটিয়ে ছুটে মোবাইল ধরল। দীপ, এতক্ষণ কোথায় ছিলে? কেমন আছো? কি হলো ওখানে? এতক্ষণ আমি কত চিন্তা করছি, কোনো খবর দাওনি কেন? আমি ভালো নেই অদিতি, আমার খুব বিপদ। তুমি কালকে চলে এসো। হ্যালো 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 দীপ, হ্যালো। কেটে গেল। এমন সময় সুরমা ছুটে ঘরে ঢোকে। বৌদি, ডাকছিলে নাকি? এতক্ষণ কোথায় ছিলি? রান্নাঘরে ছিলাম তো। শোন, দীপ ফোন করেছিল, বলছে ওর নাকি ভীষণ বিপদ, আমাকে ওর কাছে যেতে বলছে। কিন্তু আমি শুধু জানি ও গিয়েছে বেথুয়া ডোহরি। সেখানে গিয়ে তারপর কোথায় যাব তার কিছুই তো আমি জানি না। সে কি গো বৌদি, তাইলে তো তোমার ভীষণ বিপদ। কি গো, আমি যাব নাকি তোমার সঙ্গে? না না, তার দরকার হবে না। নির্জন গ্রাম্য রাস্তা, আশেপাশে কোথাও কোনো লোকজন নেই, আকাশে চাঁদের আলো নেই সেরকম। একটা টোটো অদিতিকে রাস্তায় নামিয়ে দিল। রাস্তার দুপাশে ঘন গাছপালা,
এইখানেই নামুন দিদি, এরপর টোটো আর যাবে না। সে কি, এ তো একেবারে রাস্তার মাঝখানে। আপনি ওনার বাড়ি পর্যন্ত নিয়ে চলুন। টোটো আর যাবে না দিদি, রাত হয়েছে ভালোই, ফেরার সময় এদিক থেকে ভাড়াও পাবো না। টোটোওয়ালা তার টোটো ঘুরিয়ে চলে যায়। অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে থাকে। অনেক কাঠখড় পুড়িয়ে যাওয়ার ঠিকানাটা জোগাড় করা গেল, তাও এখন এই অন্ধকার, কোথায় যাবো তো বুঝতেই পারছি না। আশেপাশে কোনো মানুষও তো চোখে পড়ছে না। এমন সময় দূরে জঙ্গলের ভেতরে অনেকগুলো শেয়াল একসাথে ডেকে উঠল। অদিতি শিউরে উঠল। কি বিকট ডাক! এখন মনে হচ্ছে এখানে একা একা না এলেই হতো। এমন সময় দূর থেকে একটা লোককে হেঁটে আসতে দেখা গেল। লোকটা অদিতির দিকেই হেঁটে আসছিল। সে লোকটিকে হাত দেখিয়ে দাঁড় করায়। দাদা শুনছেন? অদিতির ডাকে লোকটা দাঁড়িয়ে পড়ে। কেমন কর্কশ তার গলার স্বর। কি বলছেন? সুজয় দত্তের বাড়িটা কোথায় বলতে পারেন? সুজয় দত্তের বাড়ি যাবেন? মানে যার বউ মরেছে গতকাল? মরার বাড়ি, তাই আবার ঘোর অমাবস্যা। মেয়ে মানুষ, সাথে কেউ নেই, আজকে কি তার বাড়ি না গেলেই নয়? সেখানে আমার স্বামী আছেন, আমাকে যেতেই হবে, তার ঘোর বিপদ। ঠিক আছে, শুনুন, এই পথ সোজা গিয়ে একটা জঙ্গল মতো জায়গা পড়বে। সেটা ছাড়ালেই দুটো রাস্তা দুদিকে চলে গেছে। একটা রাস্তা গেছে ডান দিকে, আর একটা রাস্তা গেছে বাঁ দিকে। আপনি ডান দিকে যাবেন, মিনিট 10 হাঁটতে হবে। একেবারে শেষ মাথায় গিয়ে একটা বাড়ি পাবেন। দেখবেন বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি নেই, ওটাই সুজয় দত্তের বাড়ি। অদিতি ঘাড় নেড়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পিছু ডাকলো সে লোকটা। শুনুন। কিছু বলছেন? ভুলেও বাঁ দিকের পথে যাবেন না। ওই পথেও সুজয় দত্তের বাড়ি যাওয়া যায়, কিন্তু আপনি ওই রাস্তায় যাবেন না। রাস্তায় কেউ যদি বলে ওই রাস্তায় যেতে, তার কথা শুনবেন না কিন্তু। আর কেউ পথে ডাকলে পেছনে তাকাবেন না। কেন? বাঁ দিকের পথে কি আছে? ওই পথেই 2 মাইল গেলে পড়বে পাথর ঠুকি শ্মশান। যত বেওয়ারিশ মরার দল পড়ে সেখানে। এইটুকু বলে লোকটি জোর কদমে হেঁটে অন্ধকারে মিলিয়ে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সুজয় দত্তের বাড়ির সামনে দাঁড়িয়ে অদিতি। অদিতি কড়া নাড়ছে দরজায়। কেউ আছেন? কেউ আছেন? আমি দীপের বউ। কেউ আছেন? কেউ সাড়া দিচ্ছে না কেন? কিন্তু কেউ দরজা খোলে না। অদিতি দাঁড়িয়ে ইতস্তত করতে থাকে। কেউ দরজা খুলছে না কেন? এখন কি করি আমি? ব্যাকুল হয়ে সে আবার কড়া নাড়ে। শুনছেন? ভেতরে কেউ আছেন? এমন সময় ক্যাচ করে শব্দ হয়ে দরজাটা খুলে গেল। আর দেখা গেল সেই ভীষণ দর্শন মহিলা দরজায় দাঁড়িয়ে। অদিতি শিউরে উঠল। কে? অদিতি মাথা ঘুরে পড়েই যাচ্ছিল,
এমন সময় দেখা গেল ওই ভীষণ দর্শন মহিলার জায়গায় একটি অন্য মহিলা দাঁড়িয়ে। আরে 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 বাবা, সামলে সামলে। তুমি কে গো? আর পড়ে যাচ্ছ কেন? মাথা ঘুরছে নাকি? এখানে একটু আগে একজন ভীষণ দেখতে মহিলা দাঁড়িয়েছিল। সে কোথায়? কই গো, এখানে তো আর কেউ নেই। আমি তো এসে তোমাকে দরজা খুললাম। না না না, এখানে সে ছিল। একটু আগেও তাকে আমি এখানে দেখেছি। শুধু তাই না, তাকে আমি আমার কলকাতার বাড়িতেও দেখেছি। তোমার কথার মাথা মুন্ডু বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কে গো? হঠাৎ অদিতির মনে হলো আশপাশ থেকে অনেক লোক যেন সমস্বরে ঝিঝির ডাকের মতো বলে উঠল, তুমি কে গো? কে গো তুমি? অদিতি চমকে উঠে আশেপাশে তাকায়। তমসা ছাড়া আশেপাশে কোনো মানুষজন নেই। কারা কথা বলছে? আর কেউ এখানে নেই তো, কে কথা বলবে? আমি স্পষ্ট শুনলাম অনেকে জিজ্ঞাসা করছে, তুমি কে গো? শোনো, রাত বাড়ছে, বাইরে ঠান্ডা পড়ছে। তাড়াতাড়ি বলো তো তুমি কে, না হলে সরে পড়ো। আমি দীপের বউ, সুজয় দত্ত, দীপের ছোট কাকা। ও বুঝেছি, আমি তমসা। এসো, ভেতরে এসো। তমসা অদিতিকে বাড়ির ভেতরে একটি ঘরে নিয়ে আসে। সেই ঘরে একজন লোক দেওয়ালের দিকে মুখ করে বসেছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু মাথার পাকা চুল আর হাতের কুচকানো চামড়া বলে দিচ্ছিল যে তিনি বৃদ্ধ হয়েছেন। এই যে, এটাই হলো সুজয় কাকা। সুজয় পেছনে না ফিরে কথা বললেন। তার কণ্ঠস্বর কেমন যেন ঘর ঘোরে। অদিতি এসেছে? হ্যাঁ, আমি এসেছি। দীপ কোথায়? কালকে ফোন করে বলল ওর নাকি খুব বিপদ। কোথায় ও? এই প্রথমবার আমার বাড়িতে এলো। বলতে গেলে এই প্রথম তোমার সঙ্গে দেখা হচ্ছে, অথচ দেখো কি পরিস্থিতি। দীপরা কাল মরা নিয়ে গেল পোড়াতে, আজও ফেরেনি। ফেরেনি? ফেরেনি কেন? মরা পোড়াতে এত সময় তো লাগে না। ঘোর অমাবস্যা, দ্বিপাদ দোষ পাওয়া মরা নিয়ে গেল সেই পাথরকুটির শ্মশানে। আমি অনেক মানা করেছিলাম, তুমি বিশ্বাস করো। হতভাগ্য 42-এর দল পড়ে ওখানে। বলেছিলাম ওখানে যাস নে, সে আরো কত খাবে তার ঠিক নেই। কি ব্যাপার? কে খাবে? ওটার নাম পাথর ঠুকির শ্মশান কেন? পাথরে মাথা ঢুকেই যে মরেছিল হতভাগী। মরার আগে জীবনে কোনো তৃপ্তি পায়নি, অপরাধ করেছিল ভালোবেসে। শয়তানগুলো পাথর দিয়ে মাথা ঠুকে ঠুকে মেরেছিল মেয়েটাকে। মরাটাকে পুরায়নি, ভাসিয়ে দিয়েছিল নদীতে। কিন্তু সে যায়নি, সে বরাবর ফিরে আসে। অনেককে খায় ওই রাক্ষসী। বিপদ বলছি, ঘোর বিপদ। সেই থেকেই ওই শ্মশানের নাম পাথর ঠুকির শ্মশান। চলো, একটু বিশ্রাম করবে। সবে বউ মারা গেছে,
ওনার মন এখন ভালো নেই। অদিতি আর তমসা বিছানার ওপর মুখোমুখি বসে। তমসার মাথার চুল ছাড়া, কপালে লাল টিপ, তার মুখ কেমন একটা থমথমে দেখাচ্ছে। ভালো নয় ওই জায়গাটা। ওই 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 পাথর টুকির শ্মশান গো। ওখানে অনেক দীর্ঘশ্বাস, অনেক খিদে, অনেক হতভাগার হাহাকার। অমাবস্যায় জায়গাটা বড় ভয়ঙ্কর হয়ে ওঠে। কি হয়েছিল কি ওখানে? আজ থেকে 90 বছর আগের কথা। খুব গরিবের মেয়ে ছিল সে। কাজ করত এখানকার জমিদার বাড়িতে। ভালো করে খেতে পেত না, কিন্তু ছিল অপরূপ সুন্দরী। ভালোবাসা হয়েছিল জমিদারের ছোট ছেলের সঙ্গে। একদিন সে কথা জমিদারের কানে যায়। জমিদার তো রেখে অগ্নিশর্মা হয়ে ওঠে। জানতে পেরে মেয়েটাকে নিয়ে পালিয়েছিল জমিদারের ছোট ছেলে, কিন্তু শেষ রক্ষে হয়নি। ওই শ্মশানের জায়গাতেই তো জমিদারের লেঠেলরা ওদের ধরে ফেলে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বাগানে হরি আর সুখী। সুখী অপূর্ব সুন্দরী। অন্ধকারেও তার রূপ ঢাকা থাকছে না। এখন ডেকেছ কেন? এই সময় কাজ ফেলে আসা যায়? না না, আজ কোনো কাজ নয়। আজ রাতেই পালাতে হবে। বাবা সব জেনে গেছেন। কি? হে ভগবান, এবার কি হবে তাহলে? ভয় নেই, আমি আছি তোমার সঙ্গে। চলো পালাই। সুখীর হাত ধরে হরি এক ছুটে বাগান থেকে বেরিয়ে যায়। ওদিকে উত্তেজিত হয়ে পায়চারি করছে জমিদার নরনারায়ণ। তার বয়স অনুমানিক 60-এর ওপর। সামনে কয়েকজন গুন্ডা গোছের লেঠেল দাঁড়িয়ে। আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। বিশ্বাসঘাতক, শয়তান, ছোটর থেকে খাইয়ে পড়িয়ে বড় করেছি, আজ সেই মেয়ের এত বড় স্পর্ধা। যা তোরা, আজ পারলে দুটোকেই শেষ করে দিবি। একটা চাকর গোছের লোক ছুটতে ছুটতে প্রবেশ করলো ঘটনাস্থলে। বাবু, ওরা বাগানের পিছন দিক দিয়ে ওই এখনই পশ্চিম দিকে গেছে বাবু। অন্ধকারে জঙ্গলাকীর্ণ পথ দিয়ে সখী আর হরি দৌড়ে পালাচ্ছে। পিছনে কিছু লোকের কোলাহল শোনা যায়। ওরা বোধহয় এসে পড়লো। ও মা গো, কি হবে এবার? ভয় নেই সখী, আমি আছি। কতকগুলো লোক সন্ডাগন্ডা লেঠেলকে অন্ধকারে বনের মধ্যে দৌড়ে আসতে দেখা যায়। ওদের মধ্যে সামনের যে লোকটা সর্দার গোছের, তার চোখ মুখ কেমন হিংস্র। ওই যে পালাচ্ছে, এই মার মার মার, এই পাথরটা ছুঁড়ে মার। দেখিস ছোট কুমারের গায়ে যেন আবার না লাগে। অন্য আরেকজন লেঠেল পথ থেকে একটা পাথর কুড়িয়ে নেয়। সুখী দৌড়চ্ছিল, পেছন থেকে একটা পাথর এসে তার মাথায় লাগলো। সুখী মাটিতে লুটিয়ে পড়ে। পেছন থেকে কয়েকজন লোক এসে সুখীকে ঘিরে ধরে, আর কয়েকজন হরিকে টানতে টানতে নিয়ে যায়। তারপর বাকিরা নৃশংসভাবে পাথর দিয়ে সুখীর মাথায় আঘাত করতে থাকে।
বাইরে কেমন শোঁ ঝড়ের শব্দ। হঠাৎ দূর থেকে সমস্বরে একটা আর্তনাদের মতো কোলাহল শোনা গেল। জল জল জল, বড় তেষ্টা আমার, জল দাও। ওভাবে কারা চেঁচাচ্ছে? ওরা সব আত্মরা হতভাগার দল, মরার আগে জল পায়নি তো। ও ডাক পাথরটুকির শ্মশান থেকে আসছে। দীপ ওখানে গিয়েছিল মরা নিয়ে। শ্মশান এখান থেকে কত দূর? আমি এখনই যাব সেখানে। অদিতি ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। অদিতি ঘর থেকে বেরিয়ে উঠোনে নামে। সেখানে তার সঙ্গে এক প্রৌঢ়ের দেখা হয়। তুমি কে মা? আমি অদিতি, দীপের স্ত্রী। তুমি এখানে কি করছো? বাড়িতে তো কেউ নেই, ভেতরে ঢুকলে কি করে? দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। আমাকে তো তমসা বলে একজন ভদ্র মহিলা দরজা খুলে দিয়েছেন, ভেতরের ঘরে বসিয়েছেন। আপনি কে? আমি সুজয় দত্ত, দীপের ছোট কাকা। আজ সারাদিন দীপ আর ওর বন্ধুর খোঁজ করতে গিয়ে কেটে গেছে, কিন্তু কোনো লাভ হলো না। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। আপনার সঙ্গে তো ভেতরের ঘরে আমার দেখা হলো। কি? আমার সঙ্গে? এটা তুমি ঠিক বলছো না। আর কে তমসা? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি ভেতরের ঘরেই আছেন, দাঁড়ান আমি দেখছি। ও আবার ছুটে ভেতরে যায়। ভেতরে ঘোর অন্ধকার, দেখে মনে হচ্ছে না ঘরে কেউ আছে। অদিতি মোবাইলে আলো জ্বালে। এ কি, ঘর অন্ধকার হয়ে গেল কি করে? তমসা, তমসা আপনি কোথায়? আপনি কোথায় গেলেন? এ কি, কোথায় গেল? এখানেই তো ছিল। তমসা আপনি কোথায় গেলেন? হঠাৎ অদিতির মুখের সামনে তমসা আবির্ভূত হয়, যেন মাটি ফুঁড়ে উঠে এসেছে। তার চোখ মুখ আর আগের মতো নেই, দু চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে। চুল ছাড়া আকর্ণ দাঁত বের করে সে হাসছে। আমি নেই রে, আমি নেই, মরেছি তো গতকাল, তবু পুড়িনি আমি। রয়ে গেছি ওই পাথরটুকির শ্মশানে, বড় তৃপ্তি। আমাকে চিনলি না? আমি যে উমা কাকিমা রে। হঠাৎ চতুর্দিকে কারা যেন সমস্বরে কেঁদে ওঠে। অদিতি চিৎকার করে ওঠে। ছুটে ঘরের বাইরে বেরিয়ে যায়। অদিতি বাইরে বেরিয়ে আসে। নিজেকে সুজয় দত্ত বলে পরিচয় দেওয়া প্রৌঢ় তখনও সেখানে দাঁড়িয়েছিলেন। অদিতি তার সামনে গিয়ে দাঁড়ালো। আমি এখনই যাব, আমি এখনই যাব পাথরটুকি শ্মশান। আমি দেখবো দীপ কোথায় আছে। কোথায় যাবে? আজ যে ঘোর অমাবস্যা, ত্রিপাদ দোষের মরা, তার উপরে পাথরটুকি শ্মশান। বেওয়ারিশ মরার দল পড়ে ওখানে, আর সারাদিন লোকজন নিয়ে শ্মশানে আর তার আশেপাশে খুঁজেও কাউকে পাওয়া যায়নি। আমি তো সারাদিন সেই কাজেই ব্যস্ত ছিলাম। না না,
বিশ্বাস করি না, আপনার কথা আমি বিশ্বাস করি না। দীপ নিশ্চয়ই ওখানে আছে। এক ছুটে বেরিয়ে যায় ওখান থেকে। যেও না, যেও না বলছি, শোনো আমার কথা, যেও না ওখানে। অন্ধকার রাস্তা দিয়ে অদিতি দ্রুত ছুটে চলেছে। কি করে পৌঁছবো শ্মশান? রাস্তায় যানবাহন দুরস্ত, মানুষও তো কেউ নেই। এমন সময় দূর থেকে একটা মোটর ভ্যান আসতে দেখা যায়। চালকের আসনে বাপি বসে আছে। অদিতি হাত দেখাতে ভ্যান দাঁড়িয়ে পড়ে। দাঁড়ান, দয়া করে একটু দাঁড়ান। কোথায় যাবেন? আমাকে আমাকে পাথর ঠুকে শ্মশানে নিয়ে যেতে পারেন? উঠে পড়ুন, আমিও ওই দিকেই যাচ্ছি। অদিতি গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে আস্তে আস্তে। সবার অলক্ষ্যে অন্ধকার কালো স্লেটের মতো আকাশে তমসার বিভৎস মুখ ভেসে ওঠে। ওদিকে বাপি নিঃশব্দে গাড়ি চালাচ্ছে। তার মুখে মৃদু হাসি। এই নৈশব্দ অসহ্য, কি অসহ্য এই অন্ধকার! আর কত দূর? আরে অত অধৈর্য হচ্ছেন কেন? সেখানে আরো অন্ধকার, আরো শুনশান সবকিছু। চলুন, আপনাকে নিয়ে যাই সেখানে। আর তো বেশি দূর নেই। এমন সময় গলায় রুদ্রাক্ষের মালা, পরনে টকটকে লাল শাড়ি, কপালে সিঁদুর আর রক্তচন্দনের টিপ, মাথায় চূড়ো করে বাঁধা একটা জটা, হাতে ত্রিশূল নিয়ে এক মাঝবয়সী মহিলা গাড়ির পথ আটকে দাঁড়ায়। ইনি এক ভৈরবী। থাম, থেমে যা, তোর অন্যায় ইচ্ছা পূরণ হবে না। হঠাৎ বাপি ভীষণ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আর্তনাদ করে ওঠে। বাপি আর্তনাদ করতে করতে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়। অদিতি জ্ঞান হারিয়ে পড়ে যায়। একটি ঘরের ভেতরে বিছানায় বসে আছে অদিতি। তার সামনে বসে ভৈরবী। আজকে ঘোর অমাবস্যা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখানে কিছু খেয়ে রাতটা বিশ্রাম কর মা। না মা, আমাকে আজ রাতেই ওই শ্মশানে যেতে হবে। সেখানে আমার স্বামী আছে। সে যে আমাকে বলে এসেছিল সে পরের দিনই ফিরে আসবে, কিন্তু ফিরল না। আমাকে তার খুঁজে যেতেই হবে। এক অতৃপ্ত সর্বনাশী খিদে তার নজর তোর উপর পড়েছে। তার সঙ্গে আছে অনেক হতভাগার দল। শেষ জলের বিন্দুও তারা পায়নি। আজ আমি কিছুতেই তোকে ওখানে যেতে দেব না। শোন মা, তার দেহটাকে ওরা পুড়তে দেয়নি। যন্ত্রণায় অনেক ছটফট করেছিল মেয়েটা। তার উপরে গলা টিপে ওরা মেয়েটাকে জলে ভাসিয়ে দেয়। কিন্তু কি ভাগ্য, মৃতদেহ যেখান থেকে ভাসিয়েছিল সেখানেই আবার ফিরে আসে। সে মৃতদেহ পায় কাল সমন। কাল সমন ছিল পিশাচ সিদ্ধ শয়তান তন্ত্রের সাধক।
অন্ধকারের রাত। চারপাশে জঙ্গলে ঘেরা একটি মাঠ। তার এক ধার দিয়ে বয়ে চলেছে নদী। এক জটাজটুধারী ভীষণ দর্শন সাধক নদীর ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত জোর করে সে বিড়বিড় করে কোনো মন্ত্র পড়ছে। এই সময় দূর থেকে একটি মেয়ের মৃতদেহ ভাসতে ভাসতে এসে কাল সমনের পায়ে ঠেকল। একি এই তো পেয়েছি আমার সাধনার অবলম্বন। প্রভু, তোমার অনেক দয়া, অনেক দয়া। আর এক ঘোর কালো অন্ধকার রাত। ওই একই জায়গায় মাঠের ভেতর কালসমন পদ্মাসনে বসে, তার সামনে সুখের মৃতদেহ শোয়ানো। মৃতদেহের সামনে একটা মরার খুলি, কিছু হাড়গোড়ো আছে, আর নানাবিধ পুজোর উপকরণ ছড়ানো। যাক যাক মা, যাক, জেগে ওঠ। অনেক কষ্ট পেয়ে মারা গেছিস মা, অনেক অতৃপ্তি তোর। জেগে ওঠ, জেগে ওঠ। ক্ষুধা ক্ষুধা মা, যাক। তখন হঠাৎ ঝোড়ো হাওয়া ওঠে। হাওয়ার কি প্রবল শোঁ শোঁ শব্দ। গাছগুলো প্রবল বেগে উথাল পাথাল করতে থাকে। আর তখনই গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সুখী। তার চোখের পাতা স্থির, মুখে কেমন বিভৎস এক হাসি। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে নদীর জলে নেমে যায়। ঘন কালো রাত, আকাশে চাঁদ নেই, গোটা আকাশ মেঘে ঢাকা। বাইরে শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া বয়েই চলেছে। বিছানায় শুয়ে হরিনারায়ণ এপাশ ওপাশ করছে। গোটা শরীরে কি অস্বস্তি, ঘুম আসবে না, ঘুম আসতে পারে না। সখীকে ওরা কোথায় নিয়ে গেল? আমি অপারক, কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না। বাবার কথা মেনে নেওয়াই বোধহয় ভালো, তাতে সব দিক রক্ষা। হরি বিছানায় উঠে বসে। এমন সময় দরজায় দুমদুম করে একটা ধাক্কা। কে? বাইরে কে? আমি গো, চিনতে পারছো না? সুখী, সুখী, তুমি ফিরে এসেছো? বিছানা ছেড়ে উঠে গিয়ে হরি দরজা খোলে। বাইরে ঘন অন্ধকার, কেউ কোথাও নেই। হু হু করে হাওয়া বয়ে যাচ্ছে। সুখী, তুমি কোথায়? এই তো আমি। তাকাও, তাকাও আমার দিকে। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। বাইরে বেরিয়ে এসো, আমি তোমার আগে আগে থাকবো। তোমাকে ছেড়ে কি আমি যেতে পারি? আমি আসছি সুখী, আমি আসছি। কাল সমন ছিল পিশাচ সিদ্ধ শয়তান তন্ত্রের সাধক।
যেখানে সুখীকে খুন করা হয়েছিল সেখানে নরনারায়ণের দাদুর আমল থেকে খুন হয়ে যাওয়া মরা পোড়ানো হতো, কারণ গুম করা এবং খুন এই দুটো তখনকার জমিদারদের কাছে ছিল জল ভাত। কালে কালে সেখানে মরা পোড়ানোর চল বাড়ল। সেই থেকেই ওই শ্মশানের নাম পাথরঠুকি শ্মশান। এখন সেখানে যত রাজ্যের খুন হয়ে যাওয়া অথবা নামগোত্রহীন মরা পোড়ানো হয়। কথিত আছে অতৃপ্ত পাথরঠুকির সুখী অনেক শবযাত্রীকে টেনে নিয়ে গেছে। আমাকে পথ বলো মা। পথ? তার কোনো দিশা নেই। শোন মা, আমি এখন সাধনায় বসব। এই ঘর পাথরঠুকি শ্মশান থেকে মাত্র 8 মাইল দূরে। কিন্তু তোর ভয় নেই, আমি গৃহবন্ধন করে রেখেছি। কোনো অশুভ শক্তি এখানে ঢুকতে পারবে না। কিন্তু আমি যখন থাকবো না, তুই কোনো কিছু শুনে ভয় পাবি না, কারোর ডাকে সাড়া দিবি না। আজ কোনো মতে ওখানে তোর যাওয়া চলবে না। সব থেকে বড় কথা কি জানিস? অন্য শ্মশানের মতো এই শ্মশানে মা কালীর কোনো মন্দির নেই, তাই ওখানে শয়তানের শক্তি হয় সর্বোচ্চ। কিন্তু ওখানে আমার স্বামী গিয়েছিল, তার এক বন্ধু গিয়েছিল। আমাকে যে ওখানে গিয়ে ওদের খুঁজে দেখতেই হবে। চুপ কর, আজ এই নিয়ে কোনো কথা নয়। একমাত্র ঘুম পারে তোকে বিপদ থেকে বাঁচাতে। ভৈরবী অদিতির মুখে আর কানে হাত বুলিয়ে দিতে থাকে। অদিতি ধীরে ধীরে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। ভৈরবী একটা অন্য ঘরে আগুন জ্বেলে এক মনে ধ্যান করছে। হঠাৎ নেপথ্যে একটি কণ্ঠস্বর অদিতির কানের কাছে ফিস ফিস করে ওঠে। নেপথ্যে এই কণ্ঠস্বর দীপের। অদিতি, অদিতি, যাবে না শ্মশানে? আমি তোমার অপেক্ষায় রয়েছি। মাত্র একদিন আমাকে দেখোনি, এর মধ্যেই ভুলে গেলে? অদিতি ঘড়মড় করে উঠে বসে। দীপ, কোথায় তুমি? কোথা থেকে নেপথ্যে সুজয় দত্তের গলা শোনা যায়। অদিতি, তুমি এখানে আছো? যাবে না শ্মশানে? আমি কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অদিতি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ভৈরবীর ঘর থেকে বেশ কিছুটা দূরে বাইরে রাস্তার কাছে সুজয় দত্তকে দেখা যায়। আপনি? তোমাকে একা ছেড়ে দিতে পারি? চলো শ্মশানের দিকে যাই, ওখানে গিয়ে দেখি। অদিতি কেমন ঘোরের মাথায় সুজয় দত্তের সাথে বেরিয়ে পড়ে। অন্ধকার জঙ্গলাকীর্ণ পথে অদিতি সুজয় দত্তের পেছনে হেঁটে চলেছে। কি বিকট গন্ধ! কোথাও কিছু পচেছে মনে হচ্ছে। সুজয় দত্ত উত্তর না দিয়ে এক মনে হাঁটতে থাকে। কি বিকট গন্ধ! কিসের গন্ধ? এবার সুজয় দত্ত পিছনে ফেরে হঠাৎ লম্বাটে হয়ে গিয়ে বিকট আকার ধারণ করেছে। গা থেকে জামা কাপড় খসে পড়তে থাকে। অনেক দিনের পুরনো মরা রে, সব পচে গেছে, গন্ধ বেরোবে না। অদিতি ছুটে
পালাতে থাকে। পেছনে হা হা করে বিকট অট্টহাসি শোনা যায়। ঘন অন্ধকারে অদিতি ছুটছে। হঠাৎ সে এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে দেখতে পায় সে জঙ্গলের মধ্যে একটা মাঠে এসে পড়েছে। চারিপাশে হাড়গোড় ছড়ানো। দু তিনটে অর্ধেক জ্বলে নিভে যাওয়া চিতা এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে। গোটা জায়গায় একটা কুৎসিত দুর্গন্ধ। আমি কোথায় এলাম? এবার অন্ধকারে হঠাৎ বনের ভেতর থেকে দীপ বেরিয়ে আসে। অদিতি, এসেছো? এই তো দীপ, তোমাকে খুঁজে পেয়েছি। চলো চলো, এবার ফিরে যাবো। যাবো বললেই কি আর যাওয়া যায়? এখানে কতজন রয়েছে? এই সময় জঙ্গলের ভেতর থেকে একদল লোক বেরিয়ে আসে। তাদের চোখের দৃষ্টি স্থির এবং লাল। তাদের সামনে সুখী, সুকান্ত আর তমসাকে দেখা যায়। তারা ধীরে ধীরে অদিতির দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় তমসাকে দেখে অদিতি চিৎকার করে ওঠে। কে দীপ? ও মানুষ নয়, এরা কারা? চলো চলো পালাই। দ্বীপের মুখ হঠাৎ লম্বাটে হয়ে বিকট একটা আকার ধারণ করেছে। ওরা যে আমারই দলে, আমিও যে ওদেরই দলে। কে আমার সাথে আসবে না? সকাল হয়েছে। অনেক লোকের কোলাহল শোনা যায়। দেখা যায় সুজয় দত্ত বেশ কয়েকজন লোককে নিয়ে শ্মশানে দাঁড়িয়ে রয়েছে। অনেক তো খুঁজলাম কাকা, কাউকে তো পেলাম না। আশ্চর্য ব্যাপার, সত্যি দুটো ছেলে, একটা মেয়ে আর একটা মৃতদেহ, পুরো গায়েব। হায় রে, এই জায়গা যে আর কি কি খেলা দেখাবে কে জানে। সকলে ফিরে যেতে থাকে। সকলের অলক্ষ্যে অদিতির মুখ ভেসে ওঠে। বিকট ভঙ্গিতে সে হেসে ওঠে।